গল্পে শুরু হয় এমন একটা দুনিয়া থেকে যেটা খুবই সুন্দর ছিল, যেখানে সুন্দর সুন্দর গাছ ছিল, প্রকৃতি অনেক বেশি সুন্দর ছিল, আর সেখানে অদ্ভুত রকমের কিছু প্রাণী বাস করত। তখন আমরা এখানে এই দুনিয়ার বাদশা কিং কংকে দেখতে পারি, যে এই দুনিয়াকে প্রোটেকশন দিত। সে একটা ছোট বানরের সাথে কোনো একটা জায়গায় যাচ্ছিল, তবে সে এই ব্যাপারটা একেবারেই জানতো না যে সে শুরু থেকে পেতে রাখা একটা ফাঁদে পড়তে যাচ্ছে। বানর খুব সহজেই এই জিনিসটা বুঝে গিয়েছিল যে ঝিলের ভেতরে হয়তোবা কিছু একটা লুকিয়ে আছে, যেটা কংয়ের উপরে আক্রমণ করতে পারে। তবে তবুও সে কংকে পানিতে নামার জন্য বারবার করে উস্কানি দিচ্ছিল। কং তার এই চালাকিটা বুঝে যায়। সে শুধুমাত্র চারপাশে একটু নাক দিয়ে শুঙিয়ে সে ভালো করে বুঝতে পারে যে আজকে সে একটা বড় ধরনের শিকার পেতে যাচ্ছে। এই জন্য সে কোনো কথাবার্তা না বলে সোজা পানির মধ্যে নেমে গোসল করা শুরু করে। তবে এই বানরটা অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল যে তার চালাকি না সে আবার ধরে ফেলে। এই জন্য সে পানি খাওয়ার নাটক করা শুরু করে। তখনই পানির ভেতর থেকে অদ্ভুত একটা জিনিস তাদের দিকে যাওয়া শুরু করে। গোসল করার সময় কং খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে কিছু একটা তার দিকে ধেয়ে আসছে। এই জন্য যখনই সে পেছন থেকে তাকায়, তখন সে দেখতে পারে একটা ভয়ঙ্কর ড্রাগন এসে তার উপরে সরাসরি আক্রমণ করে দিয়েছে। এই জন্য যখন সে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছিল, তখন বানর এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারে যে তার চাল সফল হয়েছে। এই জন্য সে দৌড়ে পারে চলে আসে এবং জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়া শুরু করে, কারণ সে নিজের জীবন সেভ করতে চাইছিল। অন্যদিকে যখন কং এই ড্রাগনের সাথে ফাইট করছিল, তখন সে কোনোভাবেই পানির মধ্যে ড্রাগনকে মোকাবেলা করতে পারছিল না। যদিও মাটিতে সমস্ত ধরনের মারামারিতে সে উইন করেছে, কিন্তু পানির ভেতরে এই প্রথমবার এমন অদ্ভুত কোনো জন্তুর সাথে সে ফাইট করছে। এই জন্য যখন সে এই ড্রাগনের চাল ভালো করে বোঝার চেষ্টা করছিল, তখনই এই ড্রাগন তাকে লেজ দিয়ে পেঁচিয়ে সোজা পানির মধ্যে ডুবিয়ে দেয়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে যখন কং অনেক বেশি রাগ হয়ে যায়, তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে বানরের মনে হচ্ছিল সে কিংকংকে ফাঁসিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফেলেছে, হয়তোবা একটু পরেই কিংকংকে মেরে ফেলা হবে। কিন্তু তখনই বানরের সামনে কিংকংয়ের বিশাল বড় অস্ত্রটা এসে পড়ে, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সে আসলে ভুল ছিল, কিংকংকে মেরে ফেলা এতটা সহজ ব্যাপার না। একটু পরেই তার সামনে ড্রাগনের কাটা মাথা এসে পড়ে, যেটা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। তখনই কিংকং তার সামনে আসে। এখন বানরের মনে হচ্ছিল হয়তোবা কিংকং তাকে একটা বড় ধরনের শাস্তি দেবে, কিন্তু কিংকং তেমন কিছু না বলে তার অস্ত্রটা কাঁধে তুলে নিয়ে তাকে সামনের দিকে যাওয়ার জন্য ইশারা করে। আসলে বানর এই ব্যাপারটা জানতো না যে কং হাজারো বছর ধরে এই দুনিয়াতে আছে শুধুমাত্র তার মতো একজনকে খুঁজে বের করার জন্য। সে সবসময় ক্ষুধার্ত পেটে তার জন্য অপেক্ষা করত, কিন্তু জঙ্গলের যত জীবজন্তু ছিল তারা সবাই তাকে দৌড়ানি দিয়ে বিরক্ত করার চেষ্টা করত। প্রতিদিনের মতো আজকেও যখন হায়নারা তাকে মারার জন্য তার পেছনে দৌড়ানো শুরু করে, তখন কং দৌড়ে কোনো রকমে পাহাড় থেকে লাফ দিয়ে নিজের জীবন সেভ করে। কিন্তু আজকে সে কোনোভাবেই লাফ দিয়েও পার পায় না, কারণ হায়নারাও লাফ দিয়ে অন্য পাহাড়ে গিয়ে তাকে ফলো করছিল। এই জন্য কং যখন দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে পালানোর অন্য কোনো রাস্তা ছিল না, মানে সে বিশাল বড় গর্তের সামনে দাঁড়িয়েছিল, তখন সে বাধ্য হয়ে পেছনের দিকে ঘুরে এবং ফাইট করার জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে। যখন হায়নারা এখানে এসে দেখতে পারে কং একা দাঁড়িয়ে আছে, তখন তাদের মনে হচ্ছিল হয়তোবা আজকে তারা একটা সহজ শিকার পেয়ে যাবে। তবে তারা এটা জানতো না যে কং ইতিমধ্যে একটা ফাঁদ পেতে বসে আছে। যখনই হায়নারা সামনের দিকে আগানোর চেষ্টা করে, তখনই ফাঁদ অ্যাক্টিভেট হয়ে যায়, আর তারা পাহাড় ভেঙে সোজা নিচে গর্তের মধ্যে পড়ে যায়। নিচে থাকা ধারালো কিছু গাছের উপরে পড়ার জন্য অনেকগুলো হায়নার সেখানেই মৃত্যু হয়ে যায়। যখনই কং সঠিক সময় পেয়ে যায়, তখন সে ভারী একটা গাছের টুকরো সোজা গর্তের মধ্যে ছুঁড়ে মারে, আর যখনই এক এক করে সমস্ত জালগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, তখন পাহাড় থেকে বড় বড় পাথর ভেঙে নিচে পড়া শুরু করে। এই জন্য যেই হায়নাগুলো নিচে আটকা পড়ে গিয়েছিল, তারা নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করে, কারণ পাহাড়ের বড় বড় অংশ তাদের উপরে পড়ছিল। তবে যখনই চারপাশের ধোঁয়া পরিষ্কার হয়ে যায়, তখন জীবিত থাকা হায়নাগুলো সামনে এসে এখন পর্যন্ত শিকার করতে চাইছিল, মানে তারা কিংকংয়ের উপরে আক্রমণ করতে চাইছিল। এই জন্য এখন কিংকং নিজেকে সেভ করার জন্য প্রচণ্ড রাগ হয়ে একটা হায়নাকে ধরে সোজা টান দিয়ে দুই টুকরা করে ফেলে, মানে সে সবার সামনে তার শক্তি প্রদর্শন করে। আর এইটা দেখার পরে অন্য হায়নারা অনেক বেশি ভয় পেয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে যায়। এখন শিকার পাওয়ার পরেও কোনোভাবেই কিংকং হ্যাপি হতে পারছিল না, কারণ যখনই সে শিকার খেতে যাচ্ছিল, তখন তার একটা ক্ষত দাঁত তাকে অনেক বেশি বিরক্ত করছিল, কারণ সেটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছিল। তখনই একটা টিকটিকি কংয়ের শিকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে কং তার থেকে জোর করে শিকার রেখে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই কংয়ের নজর চলে যায় একটা ভয়ঙ্কর শব্দের দিকে। এত দূর থেকে নিজেদের মতো একটা আওয়াজ শোনার পরে সে অনেক বেশি কিউরিয়াস হয়ে যায়। তার মনে হচ্ছিল হয়তোবা তার কোনো আত্মীয় স্বজন তাকে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য সে দ্রুত সেই দিকে যাওয়া শুরু করে, কিন্তু অনেকটা দূর জার্নি করার পরে সে গিয়ে যেটা দেখতে পারে, সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখতে পারে এখানে শুধুমাত্র ছোট একটা ব্যাঙ বসেছিল, যে তার মতো করে আওয়াজ বের করছিল। অনেকগুলো বছর এমন একা একা জীবনযাপন করার জন্য কং অনেক বেশি আপসেট হয়েছিল। এই নিঃসঙ্গতা তাকে ভেতর থেকে মেরে ফেলছিল, আর যেহেতু এখন তার দাঁতের সমস্যাও শুরু হয়েছে, এই জন্য বাধ্য হয়ে তাকে মানুষের কাছে সাহায্য চাইতে আসতে হয়। সে মানুষের দুনিয়াতে চলে আসে দাঁতের সাহায্যের জন্য, আর এখানে এসেই সে একটা পাহাড়ের উপরে পড়ে অপেক্ষা করা শুরু করে মানুষের সাহায্যের জন্য। সৌভাগ্যবশত একটা বিজ্ঞানীর দলের কংয়ের উপরে নজর পড়ে, তবে যেহেতু তারা কংকে দেখে অনেক বেশি ভয় পেয়েছিল, এই জন্য তারা সেফটির জন্য তাকে প্রথমে অনেক বেশি পরিমাণে অ্যানেস্থেশিয়া দিয়ে দেয়, যেই জন্য কং বেহুশ হয়ে যায়। এরপরে শহরের বিখ্যাত ডেন্টিস্টকে ডেকে আনা হয়, আর ডেন্টিস্ট নিজের প্রোটেকশন নিয়ে সোজা কিংকং এর দাঁত ওঠানোর জন্য চলে আসে। এখানে যখন সে দাঁত ওঠানোর জন্য লোহার একটা শক্ত জিনিস দাঁতের চারপাশে বেঁধে দেয়, তখনই কং তার মুখ থেকে খুবই দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস ছাড়ে, যেই জন্য ডাক্তার অনেকটা বিব্রত হয়ে যায়। তবে যখন সে দাঁত কমপ্লিট করে বেঁধে ফেলে, তখন একটা স্পেসক্রাফটের সাহায্যে জোরে টান দেওয়া হয়, আর খুব সহজেই কং এর বিশাল দাঁতটা উপরে উঠে চলে আসে, মানে কং এর দাঁত খুলে ফেলা হয়। আর যখন কং জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে তার সেই দাঁতটাকে উঠিয়ে এখানে একটা টাইটেনিয়ামের শক্ত দাঁত লাগিয়ে দেওয়া হয়েছে। এই দাঁতের জন্য সে এখন আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তার মনে হচ্ছিল এখন এই দাঁতের সাহায্যে সে চাইলে যে কাউকে হারাতে পারবে।
তবে তখনই বিজ্ঞানীদের কাছে কংয়ের দুনিয়া থেকে অদ্ভুত রকমের একটা সিগন্যাল চলে আসে। এই সিগন্যালকে বিশ্লেষণ করার জন্য বিজ্ঞানীরা একটা টিম বানিয়ে কংয়ের সাথে পাঠিয়ে দেয়। তারা কংয়ের সাথে একটা স্পেসক্রাফটের সাহায্যে সোজা সেই গর্তের মধ্যে লাফ দেয়, যেই গর্ত দিয়ে কংয়ের দুনিয়াতে যাওয়া হয়। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেক স্পিডে তারা গর্তের মধ্যে ট্রাভেল করা শুরু করে, আর খুব শীঘ্রই তারা কংয়ের সেই দুনিয়ায় চলে আসে যেখানে কং তার পুরো সাম্রাজ্য চালায়। বাসায় ব্যাক করেই কং দেখতে পারে তার খাবার চুরি হয়ে গেছে। এই জন্য সে প্রচণ্ড রাগ হয়ে তার অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। এখানে যাওয়ার পরে সে একটা গর্ত দেখতে পারে, যেই গর্তের ভেতর থেকে নীল রঙের কিছু আলো বেরোচ্ছিল। এই জন্য এখানে সত্যতা যাচাই করার জন্য সে কিছুই চিন্তা না করে সোজা গর্তের মধ্যে লাফ দেয়। গর্তের নিচে আসার সঙ্গে সঙ্গেই সে দেখতে পারে তার কুড়ালে আলো জ্বলছিল। চারপাশে অনেকগুলো চকচকা পাথর ছিল, যেগুলো কুড়ালের আলোর সঙ্গে রিফ্লেক্ট করছিল। আর এই আলোতেই সে দেখতে পারে পেছন দিয়ে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর রকম একটা আওয়াজ আসছে। এই জন্য সে আওয়াজটাকে ফলো করতে করতে একটা পোর্টালের সামনে চলে আসে। যখন সে এই পোর্টাল ক্রস করে তখন সে ঝর্ণার ভেতর দিয়ে একটা অদ্ভুত দুনিয়াতে চলে আসে, যেটা তার দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। মানে এটা একটা লুকানো নতুন দুনিয়া। যখন কং আরও একটু সামনে আগায় তখন হঠাৎ করেই সে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পারে, যেই শব্দ তাকে তার দিকে টানছিল। যখন সে সেই দিকে ভালো করে তাকায় তখন সে অনেক বড় বিশাল দেহি একটা ছায়া দেখতে পারে। এটা দেখার পরে কং একটু ঘাবড়ে গেলেও সে তার অস্ত্র নিয়ে ফাইটের জন্য রেডি হয়ে যায়, মানে নিজেকে প্রস্তুত করে ফেলে। কিন্তু যেই ছায়াটা আস্তে আস্তে করে যতই তার সামনে আগাচ্ছিল ততই তার সাইজ আস্তে আস্তে ছোট হচ্ছিল। আর একেবারে শেষ মুহূর্তে সে যেটা দেখতে পারে সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখতে পারে এটা খুবই ছোট হলুদ চুলওয়ালা একটা বানর। এই বানর দেখে সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আসলে কং এত বছর পরে তার নিজের মতো একটা প্রাণী দেখার পরে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই এই প্রাণীকে হার্ট করতে চাইছিল না। এই জন্য সে তার অস্ত্র নিচে রেখে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। সে যখন তার সামনে বন্ধুত্বের হাত বাড়ায় তখন তার মনে হচ্ছিল হয়তোবা এই বানরটাও অনেক বছর পরে তার মতো একজনকে দেখে সেও অনেক বেশি খুশি হয়েছে, হয়তোবা সেও তার সঙ্গে বন্ধুত্ব করবে। কিন্তু এই বানরটা উল্টো করে, সে বরং কংয়ের হাতের মধ্যে একটা কামড় দিয়ে দেয়। এখন যখন সেই বানর নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছিল তখন কং কোনোভাবেই তাকে ছাড়তে চাইছিল না, কারণ এতগুলো বছর পরে সে নিজের মতো একজনকে পেয়েছে, তাকে এত সহজে সে হারাতে চাইছিল না। এই জন্য যখন সে তার পেছনে দৌড়াচ্ছিল তখন হঠাৎ করেই একটা ছায়া তার পেছনে এসে দাঁড়ায়, যেই ছায়াকে দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। কারণ সে এতগুলো বছর এই এলাকাতে পার করার পরেও সে নিজের মতো টাকলা কোনো গরিলা দেখেনি। যখনই কং কিছু একটা বুঝে ওঠার চেষ্টা করছিল তখনই লম্বা হাতের দুইটা গরিলা এসে কংকে মাটিতে শুয়ে ফেলে। আর সেই টাকলা গরিলার মুখের হাসি দেখে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে তারা এখানে ফাইট করার জন্য এসেছে। এই জন্য কং তাদেরকে মারার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। সে বড় একটা পাথর নিয়ে সোজা গরিলাদের উপরে আক্রমণ করে দেয় আর তাদেরকে সাহায্য করা শুরু করে। তবে এগুলো দেখার পরে এই টাকলা গরিলাও তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু কং খুব সহজে তাকেও ধোকা দিয়ে দেয়। এরপর সে এক এক করে তাদের সবাইকে পিটিয়ে মাটিতে ফেলা শুরু করে। এমনকি সেই টাকলা গরিলা কংয়ের অস্ত্রটা তার হাতে নেয়ার পরেও কোনোভাবেই কংয়ের সঙ্গে পারছিল না। যখন কং তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে নিজের অস্ত্র নেয়ার জন্য নিচের দিকে ঝুঁকে তখনই একটা ছোট বানর এসে তার মুখের উপরে আক্রমণ করার জন্য লাফ দিয়ে তার মুখের মধ্যে উঠে যায়। তবে যতক্ষণে সে তাকে আক্রমণ করতো তার আগেই কং তাকে ধরে তাকেই অস্ত্র বানিয়ে একে একে অন্য গরিলাদেরকে পেটানো শুরু করে। যদিও তারা সবাই খুব ভালো করে জানতো যে তারা কোনোভাবেই কংয়ের সঙ্গে পারবে না, তবে তবুও তারা একের পর এক কংয়ের উপরে আক্রমণ করেই যাচ্ছিল। তবে এই মারামারির মধ্যে একটা গরিলা যখন পাহাড় থেকে নিচের দিকে পড়ে যাওয়া শুরু করে তখন কং মানবতা দেখিয়ে তাকে হাত দিয়ে ধরে উপরে তুলে নিয়ে আসে। তবে এই গরিলা কৃতজ্ঞতা দেখানোর জায়গায় সেখানে পড়ে থাকা একটা চাকু নিয়ে সোজা কংয়ের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য কং অনেক বেশি রাগ হয়ে ফাইনালি তাকে লাথি দিয়ে আবারও সেই পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এগুলো দেখার পরে সেই টাকলা গরিলা অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। তবে কং একটা পাথর নিয়ে সোজা তার দিকে ছুঁড়ে মারে, সেটা গিয়ে তার মাথায় আক্রমণ করে। তবে মাথায় আঘাত পাওয়ার পরেও এই টাকলা গরিলা কিছু একটা বিড়বিড় করে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপরে কং দুইটা গাছের ভেতরে সেই ছোট বানরটাকে লুকিয়ে থাকতে দেখতে পারে। এই জন্য সে তাকে ধরে একটা আছাড় মারে। এরপর সেই টাকলা গরিলার ফেলে যাওয়া চাকুটাকে হাতে নিয়ে সে বানরটাকে ইশারাতে ব্ল্যাকমেল করে বলে তাকে যেন দ্রুত সেই টাকলা গরিলার এলাকাতে নিয়ে যাওয়া হয়। এই জন্য বেচারা বানরের কাছে অন্য কোনো অপশন ছিল না। সে বাধ্য হয়ে সামনে থেকে তাকে ইনস্ট্রাকশন দিতে দিতে সেই টাকলা গরিলার এলাকার দিকে নিয়ে যাওয়া শুরু করে। আর যতই আস্তে আস্তে তারা এই এলাকার ভেতরে যাওয়া শুরু করে ততই তারা অদ্ভুত অদ্ভুত বিষাক্ত কিছু প্রাণী দেখতে পারে। তবে এই সুন্দর দেখা জঙ্গলের ভেতরে প্রত্যেকটা কাইকে কাইকে ভয়ঙ্কর জিনিসপত্র লুকিয়েছিল, যেগুলো তাদের জার্নি আরও বেশি ডিফিকাল্ট করে দেবে। এই জন্য বানর নিজের জীবন বাঁচানোর জন্য তাকে সেই লেকের পাড়ে নিয়ে আসে যেখানে ড্রাগন বাস করত। তবে এই বানর এটা জানতো না যে কিংকংয়ের সামনে কোনো ড্রাগনই ফাইট করে পারবে না। এই জন্য সে খুব সহজেই সেই ড্রাগনকে মেরে ফেলে আর তার মাথা এনে বানরের সামনে ফেলে। এরপর সে খুব রিল্যাক্সে বসে ড্রাগনকে খাওয়া শুরু করে। এমন সুস্বাদু খাবার দেখার পরে বানরও কোনোভাবে নিজের লোভ সামলাতে পারছিল না। সে কিংকংয়ের পাশে গিয়ে বসে তার সঙ্গে খাবার খেতে চাইছিল, কিন্তু সে সাহস করতে পারছিল না। তবে কং খুব সহজেই তার সিচুয়েশন বুঝতে পারে। এই জন্য সে নিজেই কিছু মাংস ছিঁড়ে তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু বানর কোনোভাবেই তাকে বিশ্বাস করতে পারছিল না। এই জন্য সে পেছনে সরে যায়। তবে কং এটা দেখে অনেক বেশি রাগ হয়ে তার দিকে সেই মাংস ছুঁড়ে মারে। মনে হচ্ছিল সে তাকে বলছে তুমি খেলে খাও, না খেলে বসে থাকো, আমার এতে কিছু করার নেই। আর এগুলো দেখে ক্ষুধার্ত বানর গিয়ে মাংসের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে যখন মাংস খাচ্ছিল তখন তার কংয়ের প্রতি আস্তে আস্তে দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল কং আসলে অতটাও খারাপ না যতটা সে চিন্তা করেছিল। এই জন্য সে ফাইনালি অনেক বেশি সাহস জুগিয়ে কংয়ের পাশে গিয়ে বসে পড়ে এবং তারা দুজন একসাথে খাবার উপভোগ করা শুরু করে।
এই মুহূর্ত দেখে আমাদের মনে হচ্ছিল যে হয়তোবা কোনো বাবা তার ছেলের সঙ্গে খুবই সুন্দর একটা মুহূর্ত পার করছে। তবে তারা দুজনের কেউই জানতো না যে যতই তারা আস্তে আস্তে করে সামনের দিকে আগাবে, বিপদ তাদের উপরে তত বেশি পরিমাণে আসা শুরু করবে। এরপর তারা ফাইনালি অনেক দূর জার্নি করে জঙ্গলের একেবারে ভেতরে চলে আসে। এখানে আসার সঙ্গে সঙ্গেই কং তার মতো হাজার হাজার গরিলা দেখতে পারে, যাদেরকে দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তবে সে এটা দেখে অনেক বেশি আপসেটও হয়ে গিয়েছিল যে এখানে সবাই খুবই খারাপ পরিস্থিতিতে জীবনযাপন করছিল। এখানে সমস্ত গরিলাদেরকে দিয়ে দিনরাত কাজ করানো হতো এবং তাদেরকে বাধ্য করানো হতো যাতে করে তারা নিজেদের সামর্থ্যর বেশি পরিমাণে কাজ করে। আর তখনই একটা বৃদ্ধ গরিলার হাত থেকে একটা পাথর নিচে পড়ে যায়। এই জন্য অন্য একটা পাহারাদার গরিলা এসে তাকে উল্টাপাল্টা বলা শুরু করে এবং তাকে পেটানোর ট্রাই করে। এগুলো দেখার পরে কং অনেক বেশি রাগ হয়ে তার অস্ত্র নিয়ে সেখানে গিয়ে অস্ত্রটা মাটির মধ্যে পুঁতে দেয়। এরপর সে তাদের সবাইকে এগুলো বন্ধ করার জন্য বলে, কিন্তু তখনই গার্ডে থাকা সেই গরিলা এসে কংকে বলে যাতে করে সে এই বিষয়গুলোতে নাক না গলায়। কিন্তু তখন কং তার মুখে জোরে একটা পাঞ্চ করে তাকে মাটিতে ফেলে দেয়। তবে দূর থেকে দাঁড়িয়ে সেই টাকলা গরিলা এই সমস্ত ব্যাপারগুলো দেখছিল। এই জন্য সে দৌড়ে রাজা স্কার কিং এর কাছে গিয়ে এই ব্যাপারে নালিশ করা শুরু করে। আর সে সিংহাসন থেকে উঠে কংকে ফেস করার জন্য বাইরে বেরিয়ে চলে আসে। যখনই সে বাইরে আসে তখন তাকে দেখার পরে সমস্ত গরিলারা হাঁটু গেড়ে বসে তাকে সম্মান দেওয়া শুরু করে, কিন্তু কং সেখানে সিনা টান করে দাঁড়িয়েছিল। আর স্কার কিং কংকে দেখার পরে ভালো করে প্রথমে পর্যবেক্ষণ করে, এরপর তার মুখে স্টিলের লাগানো সেই দাঁতটা দেখার পরে হাসা শুরু করে। আর তখন সে তার নিজের রাগ কন্ট্রোল করার জন্য একটা গরিলাকে লাথি দিয়ে সোজা জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দেয়। এটা দেখার পরে কং অনেক বেশি রাগ হয়ে যায় আর সে তার সঙ্গে মারামারির প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু স্কার কিং নিজের ক্ষমতা এবং শক্তি দেখানোর জন্য সেও নিজের পিঠ থেকে অস্ত্র বের করে কংকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন এগুলো দেখার পরে এখানে থাকা সমস্ত গরিলারা অনেক বেশি সাহস ফিরে পায়। তবে যদি কং ফাইটে হেরে যায় তাহলে তাদের জীবনের কোনো উন্নতি হবে না। যখন এখানে মারামারি শুরু হয়ে যায় তখন স্কার কিং তার হাতে থাকা লম্বা অস্ত্রের সাহায্যে কংয়ের উপরে বারবার করে দূর থেকে আক্রমণ করার চেষ্টা করে। আর যেহেতু তার অস্ত্রের মাথায় লোহার একটা বিশাল জিনিস লাগানো ছিল যেটার মাধ্যমে সে কংয়ের উপরে আক্রমণ করে তাকে আহত করতে পারত, এই জন্য কং কোনোভাবেই নিজেকে কন্ট্রোলে নিতে পারছিল না, কারণ সে হঠাৎ করেই বারবার করে কংয়ের উপরে আক্রমণ করছিল। কং তার সঙ্গে ফাইট করার জন্য তার কুড়ালটা হাতে তুলে নেয়। এরপর যখন সে তার উপরে আক্রমণ করতে যায় তখন স্কার কিং খুব সহজেই বুঝতে পারে যে শক্তিতে সে কোনোভাবেই কংয়ের সঙ্গে পারবে না। এই জন্য সে নতুন একটা টেকনিকের অবলম্বন করার সিদ্ধান্ত নেয়। সে সবসময় কংয়ের থেকে দূরত্ব বজায় রাখত এবং তার লম্বা অস্ত্রের সাহায্যে কংয়ের উপরে আক্রমণ করত, যে জন্য কং অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, কারণ এই লম্বা অস্ত্রের আক্রমণ সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এই জন্য তাকে বাধ্য হয়ে পেছনে সরতে হয়। এখন এই মারামারির মধ্যেই হঠাৎ করেই কিং কংয়ের হাত থেকে তার কুড়ালটাও পড়ে যায়। আর এই সুযোগ নিয়ে স্কার কিং তার গলার মধ্যে তার অস্ত্র দিয়ে পেঁচিয়ে ফেলে এবং কিং কংয়ের গলায় চাপ দিয়ে তাকে বসে আনার চেষ্টা করে। স্কার কিং এর মনে হচ্ছিল সে এখন এই ফাইটটা উইন করে ফেলেছে, কিন্তু কিং কং কোনোভাবেই হার মানতে চাইছিল না। সে উল্টো তার সমস্ত শক্তি দিয়ে স্কার কিংকে পেছন থেকে টেনে সামনে এনে জোরে একটা আছাড় মারে। এরপর তাকে আছাড় রকম ধোলাই করা শুরু করে। আর এগুলো দেখার পরে ফাইনালি স্কার কিং সিদ্ধান্ত নিয়ে ফেলে সে কিং কংকে তার আসল শক্তি দেখিয়েই ছাড়বে। যখনই স্কার কিং তার অস্ত্রে লাগানো পাথরটাকে ভালো করে পয়েন্ট করে তখন এই পাথরটা চকচক করা শুরু করে। আর তখন কিছু গরিলারা পাহাড় থেকে পাথর কেটে লাভার রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেয়। আর তখনই গুহার ভেতরে আমরা একটা ভয়ঙ্কর মনস্টারের চোখ দেখতে পারি। আশেপাশের সমস্ত কিছু থরথর করে কাঁপা শুরু করে আর সমস্ত আগুনের জিনিসগুলো বরফে পরিবর্তন হয়ে যায়। একটু পরেই আমাদের সামনে চলে আসে সেই বিশাল মনস্টার টাইটান শিমো, যে একটা সময় পুরো পৃথিবীকে বরফ করে দিয়েছিল। এরপরে স্কার কিং শিমোকে কংয়ের উপরে আক্রমণ করতে বলে। তবে এই অর্ডারে সে কোনোভাবেই হ্যাপি ছিল না। তবে যখন তার উপরে বারবার করে প্রেশার সৃষ্টি করা হয় তখন বাধ্য হয়ে শিমো কংয়ের উপরে আক্রমণ করে দেয়। কং নিজেও অনেক বেশি চালাকি করে প্রথম আক্রমণ থেকে লাভ দিয়ে নিজেকে সেভ করে ফেলে, কিন্তু যখন পরবর্তীতে বারবার তার উপরে আক্রমণ করা হয় তখন কং তার কুড়ালের সাহায্যে এই আক্রমণগুলো ফেস করার চেষ্টা করে। কিন্তু শিমোর অসীম পাওয়ারের সামনে কং কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। আস্তে আস্তে করে সে পরাজিত হচ্ছিল, তার হাতগুলো খুব সহজেই বরফ হয়ে যাচ্ছিল। আর হঠাৎ এই আক্রমণের জন্য তার ডান হাত অনেক বেশি ইনজুর্ড হয়ে যায় আর সে একেবারে হাড়ের দ্বার প্রান্তে চলে আসে। সুযোগ বুঝে স্কার কিং কিং কংকে মেরে ফেলার অর্ডার দেয়। তবে যখনই শিমো তার উপরে পরবর্তী আক্রমণ করতে যাচ্ছিল তার আগেই সেই ছোট বানরটা তাকে ইশারা করে দ্রুত সুরঙ্গের মধ্যে ঢোকার জন্য বলে। শিমো বাধ্য হয়ে তার উপরে পরবর্তী আক্রমণ করে দেয়। তবে কং নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে সেই সুরঙ্গের মধ্যে ঢুকে যায়। এই জন্য যখন শিমো তার উপরে আক্রমণ করে তখন সেটা সুরঙ্গের মুখেই আটকা পড়ে যায়। তবে এখন পর্যন্ত কংকে মারার জন্য কয়েকশো গরিলা তাকে ফলো করছিল। তবে সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার ছিল এইটা যে যেহেতু কং এই জঙ্গলের মধ্যে অনেক বছর পার করেছে এই জন্য সে জঙ্গলের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ফাঁদ পেতে রেখেছিল। তবে এই গরিলাদের সংখ্যা এত বেশি ছিল যে এই ফাঁদগুলোও কোনোভাবে কাজ করছিল না। একটা সময় সমস্ত গরিলারা কংকে এমন একটা পয়েন্টে আটকে ফেলে যেখান থেকে কং চাইলেও আর পালাতে পারবে না। তবে সেখানে কং একটা ফাঁদ পেতে রেখেছিল যার মাধ্যমে সেই গরিলাদেরকে এখানে পরাস্ত করতে পারত। তবে যেহেতু বারবার করে গরিলারা ফাঁদে পড়ে এসেছিল এই জন্য এইবার তারা অনেক বেশি সতর্ক ছিল। তারা সামনে আগানোর আগে চারপাশটা ভালো করে চেক করে আর খুব সহজেই একটা দড়ির মতো জিনিস পেয়ে যায় যেটা ফাঁদ অ্যাক্টিভেট করার জন্য লাগানো হয়েছিল। মানে কংয়ের প্ল্যানটা পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল। আর যখন কং বুঝতে পারে তার প্ল্যান ফেল হয়ে গেছে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। তার মনে হচ্ছিল হয়তোবা এইবার আহত অবস্থায় তাকে মেরে ফেলা হবে। তবে তখনই হঠাৎ করে উপরে লাগানো সেই ফাঁদটা অ্যাক্টিভেট হয়ে যায় আর হাজারো টনের পাথর এসে সমস্ত গরিলাদের উপরে পড়ে, যে জন্য এখানে সমস্ত গরিলার মৃত্যু হয়ে যায়। আর তখন কং দেখতে পারে যে সেই ফাঁদটা অ্যাক্টিভেট করেছে আর অন্য কেউ না,
সেটা হচ্ছে সেই ছোট বানরটা। আর এই বানরটাও তার সঙ্গে তার মতো করে আওয়াজ করে এই ব্যাপারটা সেলিব্রেট করে। যখন তারা দুজন বাসার দিকে ব্যাক করছিল তখন তারা কোনোভাবে এই জিনিসটা জানতো না যে একটা গরিলা এই আক্রমণ থেকেও বেঁচে গিয়েছিল। অন্যদিকে কংয়ের সাথে আসা বিজ্ঞানীরা হঠাৎই এসে দেখতে পারে তাদের বেস পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তখনই তাদের নজর পড়ে একটা বিশাল দেহী হাতের চিহ্নের উপরে, যেই চিহ্ন দেখার পরে তারা স্পষ্টভাবে বুঝতে পারে যে হয়তোবা এখানে কংয়ের মতোই আরও অনেক ভয়ঙ্কর জিনিস বাস করে। এই জন্য তারা দ্রুত জঙ্গলের ভেতরে এটা ব্যাপারে অনুসন্ধান করতে বেরিয়ে পড়ে। এখানে যাওয়ার পরেই তারা সিক্রেট একটা টেকনোলজি দেখতে পারে। যখনই মেয়েটা এই পাথরটাকে ভেতরে ঢুকিয়ে দেয় তখনই হঠাৎই চারপাশ থেকে পানি আসা শুরু করে। সমস্ত পানি এসে এখানে একটা স্রোতের সৃষ্টি করে আর সমস্ত পানি স্রোতের মাধ্যমে জঙ্গলের ভেতরের দিকে যাওয়া শুরু করে। পানির স্রোত ফলো করতে করতে তারা জঙ্গলের এমন একটা জায়গায় চলে আসে যেখানে তারা একটা অদ্ভুত রহস্যময় দেয়াল দেখতে পারে। আসলে এই দেয়ালটা জঙ্গলের অন্য একটা পার্টকে এই পার্ট থেকে আলাদা করেছিল, মানে সেটা সেই পার্টটাকে লুকিয়ে রেখেছিল। যখনই বিজ্ঞানীরা এটাকে টাচ করে তখন একটা নীল রঙের আলো বেরিয়ে আসে, যেই আলো এই দেয়ালটাকে খুলতে সাহায্য করে। একটু পরেই তারা বুঝতে পারে এই দেয়ালের পেছনে কিছু একটা আছে। এই জন্য যখন তারা দেয়াল ফুটো করে বাইরে চেক করে তখন তারা এমন একটা জিনিস দেখতে পারে যেটা দেখে তারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আসলে তারা এই দেয়ালের পেছনে অদ্ভুত রকম সুন্দর একটা দুনিয়া দেখতে পারে, যেটাকে এই দেয়ালের মাধ্যমে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছিল। এই দুনিয়া সম্পর্কে না আজ পর্যন্ত কেউ জেনেছে, না কেউ আজ পর্যন্ত এই দুনিয়া ভিজিট করেছে। তবে যখনই বিজ্ঞানীরা এই দুনিয়ার ভেতরে ঢুকে তখন এখানে নেটিভ মানুষরা তাদেরকে এসে চারপাশ থেকে ঘিরে ফেলে। আসলে এই নেটিভ মানুষদেরকে দেখতে মানুষের মতোই মনে হচ্ছিল, তবে তাদের পোশাক আশাক আচার আচরণ সবকিছু ভিন্ন ছিল। তারা বিজ্ঞানীদের কোনো ক্ষতি করে না, বরং তাদেরকে ধরে তারা তাদের আস্তানায় নিয়ে আসে। এখানে এসে তারা দেখতে পারে যে এখানে হাজার হাজার নেটিভ মানুষজন ছিল, যারা সবাই হাজার হাজার বছর ধরে পৃথিবীর নিচের এই নতুন দুনিয়াতে বসবাস করত। আর তারা সেই পোর্টাল সুরক্ষিত রাখত যেটা সরাসরি পৃথিবীর সাথে কানেক্টেড। আসলে স্কার কিং হাজার বছর ধরে এই জায়গাটাকেই খুঁজে বের করার চেষ্টা করছিল, যাতে করে সেই পোর্টাল দিয়ে পৃথিবীতে যেতে পারে এবং মানুষের দুনিয়া পুরোপুরিভাবে দখল করতে পারে। এখন যখন কং তার বাসার দিকে ব্যাক করছিল তখন সে মানুষের গন্ধ শুনতে পারে। সে বুঝতে পারে মানুষ তার আশেপাশেই আছে, তবে এই অদৃশ্য দেয়ালের জন্য সে কোনোভাবেই মানুষজনকে সেখানে দেখতে পারছিল না। এই জন্য এখানে নেটিভ মানুষজন এই দেয়ালের মধ্যে বিশাল বড় একটা ফুটো করে দেয়, যার মাধ্যমে কং খুব সহজেই দেয়াল ক্রস করে মানুষের কাছে চলে আসতে পারে। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে কংকে যেই গরিলা ফলো করছিল সেও দূর থেকে এই সমস্ত ব্যাপারগুলো দেখে ফেলেছে। এখন যখনই কং মানুষের সামনে আসে তখন সে অনেক বেশি আহত হয়েছিল, এই জন্য সে মাটিতে শুয়ে পড়ে। বিজ্ঞানীরা দেখতে পারে যে তার হাত গুরুতর অবস্থায় আহত হয়ে আছে, সে এখন কিছু করার মতো অবস্থায় নেই। এই জন্য এই ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি ডক্টররা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা কংয়ের হাতকে রিপ্লেস করে একটা মেকানিক্যাল হাতে কনভার্ট করে দেবে। আর এটা হচ্ছে সেই মেকানিক্যাল হাত যেটা পূর্বে ডক্টররা ডিজাইন করেছিল কংকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য। তবে গুড নিউজ ছিল সেই গ্যাজেটটা এখনও ধ্বংস হয়ে যাওয়া তাদের সেই বেসের নিচে আন্ডারগ্রাউন্ড একটা টানেলের ভেতরে সুরক্ষিত অবস্থায় রাখা ছিল। ডক্টর দ্রুত সেখানে গিয়ে সেই গ্যাজেটটা বাইরে বের করে এবং সেটাকে সোজা নিয়ে কংয়ের গায়ের উপরে ছেড়ে দেয়। যখনই সেই মেশিনটা কংয়ের শরীরে এসে পড়ে তখন সে নিজে নিজেই কংয়ের ক্ষতস্থান খুঁজে বের করে এবং নিজে নিজেই সেই জায়গায় ফিট হওয়া শুরু হয়ে যায়। আর যখনই সেই মেশিনের মধ্যে লাগানো স্পেশাল মেডিসিনগুলো কংয়ের শরীরের মধ্যে পুশ করা হয় তখন কং তার শরীরের মধ্যে অদ্ভুত রকমের একটা পাওয়ার অনুভব করতে পারে। তার চোখে এটা আমরা স্পষ্টভাবে দেখতে পারি, তার মুখের হাসি দেখে আমরা বুঝতে পারি যে এই মেশিনটা সে অনেক বেশি পছন্দ করেছে। তবে তখনই এই দেয়াল ফুটো করে জঙ্গলের ভেতর থেকে ছোট বানরটা দৌড়ে কংয়ের কাছে চলে আসে। সে তাকে স্পষ্ট করে বলে যে স্কার কিং এই দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছে, এখন সে তার সমস্ত বাহিনী নিয়ে শিমুর সঙ্গে এই দুনিয়াতে এসে আক্রমণ করার প্ল্যানিং করেছে। কং একা চাইলেও স্কার কিং এবং শিমুর সঙ্গে মোকাবেলা করতে পারতো না, এই জন্য এখন তার কাছে শুধুমাত্র একটাই অপশন ছিল, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের দুনিয়াতে ব্যাক করে সেখানে হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগানো। তবে সে এই ব্যাপারটা জানতো না যে যেই গডজিলাকে সে তার সাহায্যের জন্য জাগানোর চেষ্টা করতে যাচ্ছে সেই গডজিলাই তার সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। একটু পরেই পিরামিডের আশেপাশের মাটি জোরে জোরে কাঁপা শুরু করে আর হঠাৎই সেখান থেকে একটা মেকানিক্যাল হাত বেরিয়ে আসে। আসলে এটাই ছিল সেই পোর্টালের মাথা, যার মাধ্যমে নিচের দুনিয়া থেকে পৃথিবীর সঙ্গে কানেকশনের সৃষ্টি হতো। যখনই কং পৃথিবীর উপরে উঠে আসে তখন হাজারো বছর ধরে ঘুমানো গডজিলা ঘুম থেকে উঠে যায় এবং কংয়ের উপস্থিতি টের পেয়ে দৌড়ে এই দিকে চলে আসে। তার মনে হচ্ছিল হয়তোবা কং তার সঙ্গে ফাইট করার জন্য তাকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করছে। এই জন্য সে কোনো কিছু চিন্তা না করে কংয়ের সাথে মারামারি করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। তার চেহারায় থাকা রাগ আমাদেরকে স্পষ্টভাবে বলছিল সে আজকে কংকে কোনোভাবেই জীবিত ছাড়বে না। যখন কং দেখতে পারে গডজিলা তার দিকে অনেক স্পিডে আক্রমণ করার জন্য আসছে তখন কং তার হাতের সাহায্যে গডজিলাকে থামার জন্য বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গডজিলা কোনোভাবেই কোনো কথা শুনতে চাইছিল না। সে এসে সোজা কংকে ধাক্কা দিয়ে কয়েক মিটার দূরে নিয়ে ফেলে। এই জন্য কং অনেক বেশি আহত হয়ে যায়। যখন গডজিলা তাকে আবারও আক্রমণ করতে আসছিল তখন কং নিজেকে বাঁচানোর জন্য তার চোখে মুখে বালু মেরে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু চোখে বালু যাওয়ার পরে গডজিলা আরও বেশি রাগ হয়ে যায়। এই জন্য সে তাকে ধরে ভালো করে আঁচড়ানো শুরু করে। আর যখন কং তাকে হাতের ইশারায় থামার জন্য বলে তখন গডজিলা তার হাতকেই কামড়ানো শুরু করে। কং নিজেকে সামলে ওঠার আগেই গডজিলা আরও একবার তার উপরে আক্রমণ করে দেয়। যখন কং বুঝতে পারে তার সঙ্গে কথাবার্তায় কাজ হবে না তখন কং নিজেও তার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। সে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে। যদিও গডজিলা তার পিক ফর্মে ছিল কিন্তু মেকানিক্যাল হাতের সাহায্যে এখন কংও অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে গডজিলাকে চাইলেই হারাতে পারত। তবে যখন কং বুঝতে পারে যে যদি সে গডজিলার সাথে মারামারি করে
করে তাহলে তার ও গডজিলা দুজনেরই এনার্জি নষ্ট হবে, তারা শত্রুপক্ষের সাথে মারামারি তখন আর করতে পারবে না। এই জন্য সে গডজিলাকে জোর করে টেনে সেই পোর্টালের দিকে নেওয়া শুরু করে। অন্যদিকে নেটিভ লোকেরা স্কার কিংকে আটকানোর জন্য একটা স্পেশাল ধরনের মন্ত্র পড়ে লাল একটা লিকুইড একটা জিনিসের মধ্যে মিশিয়ে দেয়। আর যখনই এই লিকুইডটা পৃথিবীর স্পর্শে আসে তখন এখানে একটা জাদুর শক্তি অ্যাক্টিভেট হয়ে যায়। আর এই লিকুইড এমন একটা শক্তি অ্যাক্টিভেট করে দেয় যেটার মাধ্যমে দুইটা পিরামিড একসাথে এসে জোড়া লাগা শুরু হয়। যদি এই দুইটা পিরামিড একসাথে এসে জোড়া লেগে যায় তাহলে কিছু সময়ের জন্য গ্র্যাভিটি পুরোপুরিভাবে স্টপ হয়ে যাবে এবং আশেপাশের সমস্ত প্রাণীগুলো হাওয়ার মধ্যে ওড়া শুরু করবে। এতে করে স্কার কিংয়ের জন্য সেই পোর্টাল পর্যন্ত পৌঁছানো অনেকটা কঠিন হয়ে যাবে। তবে এই দুইটা পিরামিড একসাথে মিলিত হওয়ার আগেই স্কার কিং দেয়াল ভেঙে এই পৃথিবীর মধ্যে চলে আসে। সে এসেই পিরামিডের এই ব্যাপারটা বুঝতে পারে। এই জন্য সে শিমোকে অর্ডার দেয় যাতে করে পিরামিডের উপরে আক্রমণ করে দুই পিরামিডের মাঝখানের রাস্তা বরফ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই জন্য শিমো আক্রমণ করে এই কাজটাই করে। তবে তখনই পোর্টালের ভেতরে ভয়ঙ্কর শব্দ হওয়া শুরু হয় আর খুব শীঘ্রই পোর্টালের ভেতর থেকে গডজিলা আর কং এই পৃথিবীতে চলে আসে। তাদের আসার জন্য একটা ভয়ঙ্কর বাতাসের সৃষ্টি হয়, যেই বাতাসের জন্য এখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে আসার সঙ্গে সঙ্গেই গডজিলা স্কার কিং আর শিমোকে দেখতে পারে। তাদেরকে দেখার সঙ্গে সঙ্গেই গডজিলার সমস্ত ব্যাপারগুলো স্পষ্টভাবে বুঝতে পারে যে কং তাকে কেন এখানে নিয়ে এসেছে। এই জন্য সে কোনো কথাবার্তা না বলে কংয়ের সঙ্গে মিলে গডজিলা আর শিমোর উপরে আক্রমণ করা শুরু করে। স্কার কিং আর শিমো দৌড়ে এসে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। দুই পাশ থেকে তারা চারজনেই সমান শক্তিশালী ছিল, কেউ কারো থেকে কম ছিল না। কিন্তু তখনই পিরামিডের মাঝখানের বরফ গলে যায়। যখন তারা একে অন্যের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল তখনই দুইটা পিরামিড জোড়া লেগে যায়। এই জন্য এখানে সমস্ত গ্র্যাভিটি শূন্য হয়ে যায়। তারা কোনোভাবেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিল না। তবে এই গ্র্যাভিটি না থাকা সত্ত্বেও গডজিলা নিজেকে কন্ট্রোল করে সোজা শিমোর উপরে আক্রমণ করতে চলে আসে। অন্যদিকে স্কার কিং কংয়ের কুড়ালটা নিয়ে সোজা গিয়ে কংয়ের উপরেই আক্রমণ করে দেয়। কিন্তু কং তার মেকানিক্যাল হাতের সাহায্যে প্রত্যেকটা আক্রমণকে থামিয়ে দিচ্ছিল। তবে একটু পরেই কং নিজেকে কন্ট্রোলে নিয়ে আসে এবং সোজা গিয়ে স্কার কিংয়ের উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু যেহেতু স্কার কিংয়ের অনেকগুলো সৈন্য সামন্ত ছিল তারাও এসে কংয়ের উপরে পেছন থেকে আক্রমণ করা শুরু করে। এগুলো দেখার পরে সেই ছোট বানরটাও একটা পাথরের সাহায্যে কংয়ের সাহায্য করা শুরু করে। অন্যদিকে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই শিমো গডজিলার উপরে আক্রমণ করে আর তাকে পুরোপুরি বরফে জমিয়ে ফেলে। কিন্তু গডজিলাও কোনোভাবে কম পাওয়ারফুল ছিল না। সে এক ঝটকার সাহায্যে সমস্ত বরফ উড়িয়ে দেয় আর সোজা শিমোর উপরে আক্রমণ করতে চলে যায়। আর তখনই অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম বন্ধ হয়ে যায় আর গ্র্যাভিটি আবারও ফিরে আসে। সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কং স্কার কিংয়ের উপরে আক্রমণ করার জন্য তাকে ধরার চেষ্টা করে। কিন্তু স্কার কিং খুবই চালাকি করে নিজেকে সেই পোর্টালের দিকে নিয়ে যাওয়া শুরু করে। তাকে আটকানোর জন্য গডজিলা আর কং সেই পোর্টালের দিকে যাওয়া শুরু করে। কিন্তু এই হঠাৎ দৌড়াদৌড়ি করার জন্য কংয়ের কুড়ালটা সেখানেই রয়ে যায়। অন্যদিকে মানুষ এই ব্যাপারটা কোনোভাবে আঁচ করতেও পারছিল না যে একটু পরে তাদের উপরে কত ভয়ঙ্কর একটা বিপদ আসতে যাচ্ছে। সমুদ্রের ঢেউগুলো হঠাৎই বরফে জমে যায় আর একটু পরেই সেই ঢেউ ফুটো করে স্কার কিং শিমোকে নিয়ে এখানে চলে আসে। যখনই স্কার কিং খোলা আকাশের নিচে নিজেকে আবিষ্কার করে এবং সে নিচে অনেকগুলো ছোট ছোট মানুষকে দেখতে পারে তখন সে জোরে হুঙ্কার দিয়ে তাদেরকে সতর্ক করে। এরপর সে শিমোকে বলে যে এখন আমি পৃথিবী দখল করব। এরপর সে পৃথিবী দখল করার জন্য শিমোকে অর্ডার দিয়ে বলে পুরো আকাশ বরফে জমিয়ে দেওয়ার জন্য। যদিও শিমো এটা করতে চাইছিল না, কিন্তু যেহেতু বারবার তাকে ফোর্স করা হচ্ছিল এই জন্য বাধ্য হয়ে সে চারপাশে বরফ জমানো শুরু করে। আর এই বরফ জমে যাওয়ার জন্য আস্তে আস্তে সমস্ত বিল্ডিংও বরফে জমে ভেঙে যাওয়া শুরু হচ্ছিল। এখন স্কার কিংয়ের মনে হচ্ছিল সে এই পৃথিবী পুরোপুরি দখল করে ফেলতে পারবে, তাকে আটকানোর মতো কেউ নেই। কিন্তু তখনই হঠাৎ করেই কং এসে তার মুখে জোরে একটা পাঞ্চ করে দেয় আর তার 3 টনের দাঁত খুলে সোজা মাটিতে ফেলে দেয়। এটা দেখার পরে সে অনেক বেশি রাগ হয়ে যায়। এই জন্য সে শিমোকে বলে কংয়ের উপরে আক্রমণ করার জন্য। কিন্তু শিমো কংয়ের উপরে আক্রমণ করার আগেই এখানে গডজিলা চলে আসে আর সে শিমোকে স্টপ করে দেয়। এখন শিমোর সাহায্য ছাড়া স্কার কিং কোনোভাবেই কংয়ের সামনে টিকতে পারছিল না। এই জন্য সে একটা বড় বিল্ডিং তুলে এনে কংয়ের উপরে মারার চেষ্টা করে। কিন্তু এইটাও কংয়ের তেমন কোনো ক্ষতি করতে পারে না, কারণ সে তার মেকানিক্যাল হাতের সাহায্যে একটা পাঞ্চ করে সেই বিল্ডিংকে টুকরো টুকরো করে ফেলে। তবে তখনই পেছন দিয়ে শিমো এসে কংয়ের উপরে আক্রমণ করে দেয়। সে কংয়ের উপরে এইবার আক্রমণ করে তার হাত আরও একবার জমানো শুরু করে। এটা দেখার পরে স্কার কিংয়ের মনে হয়েছিল সে এইবার পৃথিবী দখল করে ফেলবে, তাকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। কিন্তু সে পেছনে দাঁড়িয়ে থাকা প্রচণ্ড রাগ হওয়া গডজিলাকে পুরোপুরি ইগনোর করে দিয়েছিল। গডজিলা এই সমস্ত ব্যাপারগুলো দেখে অনেক বেশি রাগ হয়ে তার সমস্ত শক্তি এক জায়গায় জমানো শুরু করে। একটা সময় তার পুরো শরীর চকচক করা শুরু করে, তার শরীর থেকে বেগুনি আলো বের হওয়া শুরু হয়। গডজিলা সময় নষ্ট না করে সোজা স্কার কিংয়ের উপরে আক্রমণ করে দেয়। তবে স্কার কিংও চালাকি করে নিজেকে কোনো রকমে সেভ করে ফেলে। কিন্তু এরপরে যখন সে তার অস্ত্রের সাহায্যে গডজিলার উপর আক্রমণ করে তখন গডজিলা খুব সহজেই দাঁতের সাহায্যে তার অস্ত্রটা ধরে ফেলে আর এক টান দিয়ে তার অস্ত্রটাকে 2 ভাগ করে ফেলে। এরপর সে আবারও স্কার কিংয়ের উপরে আক্রমণ করে দেয়। এখন যেহেতু স্কার কিংয়ের অস্ত্রটা 2 ভাগ হয়ে গেছে এই জন্য শিমোকে কন্ট্রোল করা সেই ক্রিস্টাল পাথরটা দূরে পড়ে গিয়েছিল। এটা দেখার পরে স্কার কিং সেই পাথরটা নেওয়ার জন্য দৌড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গডজিলা আরও একবার তার উপরে আক্রমণ করে দেয়। এখন এই পাথরটার উপরেই সবকিছু ডিপেন্ড করছিল, যার কাছে এই পাথরটা থাকবে শিমোকে কন্ট্রোল করে সেই এই লড়াই জিতে পারবে। তবে তখনই নিচের দুনিয়ায় থাকা সেই ছোটোর বানরটা নজর পড়ে কংয়ের সেই কুড়ালের উপরে। এই জন্য সে কংয়ের কুড়ালটাকে নিয়ে দ্রুত পৃথিবীর দিকে যাওয়া শুরু করে। যখন সে পৃথিবীতে পৌঁছায় তখন তার নজর পড়ে সেই ক্রিস্টালটার উপরে, যেটার মাধ্যমে শিমোকে কন্ট্রোল করা হতো। এটা দেখার সঙ্গে সঙ্গে সে সময় নষ্ট না করে সোজা এটার উপর আক্রমণ করে দেয় আর এটাকে এক মুহূর্তেই টুকরো টুকরো করে ফেলে। এই পাথর টুকরো টুকরো হওয়ার সঙ্গে সঙ্গেই শিমো ফুললি ফ্রি হয়ে যায়। এইটা দেখার পরে স্কার কিং প্রচণ্ড রাগ হয়ে এই ছোট বানরকে ধরে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই কং এসে তার উপর আক্রমণ করে দেয় এবং তার মেকানিক্যাল হাতের মাধ্যমে তাকে কয়েকটা পাঞ্চ করে প্রায় আধমরাই করে ফেলে।
এখন শিমোর সাহায্য ছাড়া স্কার কিং অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। অন্যদিকে শিমো গডজিলার দিকে চাতক দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছিল সে কোনো ওয়ার্ডারের জন্য অপেক্ষা করছিল। একটু পরে শিমো সেই কাজটা করে যেটা কয়েক হাজার বছর ধরে সে করতে চাইছিল। সে সোজা স্কার কিং এর উপরে আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে পুরো বরফে জমিয়ে ফেলে। আর তখন কং তাকে নিয়ে মাটিতে জোরে একটা আছাড় মেরে তার পুরো শরীরকে টুকরো টুকরো করে ফেলে। যদিও এখন পুরো যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দুনিয়া ঠিক করা এখনো বাকি ছিল। এই জন্য গডজিলা তার সমস্ত শক্তি দিয়ে আকাশের দিকে একটা লেজার ছুড়ে মারে, যে জন্য আকাশ থেকে সমস্ত কালো মেঘগুলো সরে গিয়ে আবারও সূর্য পৃথিবীতে চমকে ওঠে। এরপরে গডজিলা আবারও তার নিজের জায়গায় গিয়ে আবারও একটা গভীর ঘুমে চলে যায়। আর কং নিজের নতুন সঙ্গীকে সঙ্গে নিয়ে সেই পোর্টালের সাহায্যে আবারও তার দুনিয়াতে ব্যাক করে। আর এখানেই তার মতো হাজার হাজার গরিলার সঙ্গে নতুন করে একটা নতুন জীবন শুরু করার প্ল্যানিং করে ফেলে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।